দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি আদ্রিতা ইসলাম। এবারে জানবো আজকের শীর্ষ সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে সারা দেশে নিহত 6, এইচএসসি পরীক্ষা স্থগিত, স্কুল কলেজ বন্ধ। শিক্ষার্থীদের নেতৃত্বে তারেক রহমান, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঘটনার একদিন আগেই মৃত্যু সংবাদ প্রচার করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের প্রতিবাদে নীরব দূতাবাস। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানে অস্থিরতার আশঙ্কা এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব, সাফল্য নেই যুক্তরাষ্ট্রেও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশে 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামে মারা গেছেন 3 জন, ঢাকায় 2 ও রংপুরে 1 জন। তবে নিহতরা সবাই শিক্ষার্থী নন, রয়েছেন সাধারণ পথচারীও। আমিনুল ইসলামের রিপোর্ট। এই আহাজারির কোনো উত্তর নেই কারো কাছে। কার কি দাবি, কে মানবে তা না যিনি পেটের দায়ে রাজপথে এসেছিলেন মোহাম্মদ শাহজাহান। কামরাঙ্গীরচরের 26 বছরের এই যুবক নিউ মার্কেট এলাকায় ফুটপাতে একসময় ব্যবসা করলেও এখন সেই সুযোগ হারিয়ে নিউ মার্কেট এলাকায় কাজের সন্ধানে এসেছিলেন তিনি। শাহজাহানের মতো আরও একজন নিহত হয়েছেন রাজধানীর এই সায়েন্স ল্যাব এলাকায়। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে নিউ মার্কেট পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনকারী ও তাদের প্রতিহতকারীদের ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। এই এলাকাতেই মারা যান 2 জন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। এছাড়াও এই আন্দোলন ও তা প্রতিহত করতে গিয়ে প্রায় শতাধিক মানুষ নানাভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তবে সন্তানদের এমন লড়াইয়ের মাঝে পড়ে আহত হতে দেখে উদ্বিগ্ন অভিভাবকরাও। ওদের লোক না কি যেন একটা বললো ভাই, এরকম একটা কিছু বইলেই ভাই মারামারি শুরু করলো ভাই। আমরা আর এগুলো চাই না, আমরা চাই নিলিবিলি, আমরা এখন রাজনীতির ইস্যু চাই না, আমরা তো রাজনীতি করি না। ঢাকা ছাড়াও সংঘর্ষ হয়েছে সারা দেশে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে নগরীর বহদ্দারহাট থেকে জিএসসি মোড় পর্যন্ত। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াসিম আকরাম, আরেক শিক্ষার্থী ফিরোজ এবং একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ফারুক নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত 20 জন। দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। আহত হন আরও কিছু শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিক। রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 3 ঘন্টা রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা শহরের 7 মাথায় আসতে শুরু করলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। আহত হন অন্তত 50 জন। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা বরিশাল ও পটুয়াখালী কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত 10 জন। ঠাকুরগাঁয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী, পুলিশ ও সংবাদকর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হন স্কুল কলেজের ছাত্ররাও। ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ এবং নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় করা হয় সড়ক অবরোধ। রেলপথ অবরোধ করা হয় গাজীপুরে।
আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনদুর্ভোগ সৃষ্টি করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর সংঘর্ষের পর মঙ্গলবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। চলমান এমন পরিস্থিতি নিয়ে ধানমন্ডির কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদেরের দাবি, অরাজনৈতিক আন্দোলনে ভর করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানোর চক্রান্ত চলছে। এসবের পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃক্ততারও দাবি করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হলেও তাদের উপর হামলার দায় চাপানো হচ্ছে বলেও দাবি তার। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় কোটা আন্দোলন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আমরা ভোটের আগে আমরা রাজপথ পাহারা দিয়েছি। আমরা জয়লাভ করেছি বিধায় ঘরে বসে থাকার কোনো কারণ নেই। এখন দেশ পাহারা দিব, আমাদেরকে দেশ পাহারা দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের আদালতে তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের আন্দোলন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, আমাদের রক্ত ঝরালেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের স্বাক্ষর স্বার্থে আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে আজ দুপুর পর্যন্ত কেউ মারা যায়নি, কিন্তু তার অনেক আগে সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একাধিক মৃত্যুর অসত্য তথ্য প্রচার করে। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদের মুখে নিশ্চুপ ঢাকার মার্কিন দূতাবাস। And are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2. সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন এবং সংঘর্ষে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মৃত্যুর খবর বাংলাদেশের কোনো গণমাধ্যমের কাছে নেই। কিন্তু সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেন, বাংলাদেশে চলমান এই আন্দোলনে 2 জনের মৃত্যু হয়েছে। Protests in Dhaka and around Bangladesh that have killed 2. মূলত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারি চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মনোভাব জানতে চান। সে সময় ম্যাথিউ মিলার বলেন, তারা পরিস্থিতিতে দৃষ্টি রাখছে। 2 জনের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি। Protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly. এই ব্রিফিং এর 10 ঘন্টা পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মিলারের বক্তব্যকে অসত্য বলে জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যাচাই না করে যুক্তরাষ্ট্র এরকম ভুল তথ্য দিয়েছে। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. কিন্তু প্রশ্ন উঠছে, ঢাকায় মার্কিন দূতাবাসের কাছ থেকে তথ্য যাচাই না করেই ম্যাথু মিলার 2 জনের মৃত্যুর খবর উল্লেখ করেছেন কি? এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে সেজন্য সচেষ্ট সরকার। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য মেধাবী নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করেন শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-র মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। অন্যের মানবাধিকারের লেন্স দিয়ে চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমসের সর্দার। নিজ যোগ্যতায় তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। শমসের সর্দারের মতোই 424 জন পিএইচডি এবং স্নাতকোত্তর ফেলোকে এ পর্যন্ত এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। অনুষ্ঠানে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এই ফেলোশিপ চালু করলেও পরবর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়ল। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যেন সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, এক্ষেত্রে তার কাছে সবার আগে বিবেচ্য মুক্তিযোদ্ধাদের সম্মান। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এসে আরো যা থাকছে। পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানে অস্থিরতার আশঙ্কা এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব, সাফল্য নেই যুক্তরাষ্ট্রেও। বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কাল থেকে সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো খালি করতেও নির্দেশ দিয়েছে ইউজিসি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের শরিক পাকিস্তান পিপলস পার্টি জানিয়েছে এ ব্যাপারে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআইকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানি নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক সফলতা পান পিটিআইয়ের প্রার্থীরা। নির্বাচনের পর পিটিআইকে সংরক্ষিত আসনও দেওয়া হয়নি। তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন পিটিআই দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এর ফলে দেশটির জাতীয় পরিষদে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ইমরানের দল পিটিআইয়ের। পিটিআইকে আরও কোণঠাসা করতে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনতা ফাঁস, দাঙ্গা উস্কে দেয়া, বিদেশ থেকে অর্থ নেওয়া সহ বিভিন্ন অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে সরকারের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্রীয় নেতা সাজিয়া মারি জানিয়েছেন পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শাহবাজ শরীফের দল এককভাবে নিয়েছে, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেন ইমরান খান। 2018 সালে ক্ষমতায় আসা ইমরান খান 2022 সালে এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছেন আদালত, কিন্তু কর্তৃপক্ষ নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি। পিটিআই নেতারা বলছেন তাদের দলকে নিষিদ্ধ করা হলে তারা সহজে মেনে নেবেন না। তারা রাজপথে নেমে পড়লে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। পাকিস্তানের দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য স্থবির, কর্মসংস্থানের অভাবে ভুগছে তরুণ সমাজ। তার মধ্যেই পিটিআই ইস্যুতে নতুন করে রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়লে অর্থনৈতিক সংকট আরো প্রকট হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব আজকের শীর্ষ সংবাদ, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা আন্দোলনে সারা দেশে নিহত 6, এইচএসসি পরীক্ষা স্থগিত, স্কুল কলেজ বন্ধ। শিক্ষার্থীদের নেতৃত্বে তারেক রহমান, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঘটনার একদিন আগেই মৃত্যু সংবাদ প্রচার করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের প্রতিবাদে নীরব দূতাবাস। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানে অস্থিরতার আশঙ্কা এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব, সাফল্য নেই যুক্তরাষ্ট্রেও। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়ে। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব, ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।